দর্পণ থিয়েটার সিলেট আয়োজিত সিলেটের সংস্কৃতি কর্মীদের সংস্কৃতি চর্চার ব্যক্তিগত স্মৃতিচারণামূলক অনুষ্ঠান দর্পণে সিলেটের সংস্কৃতি, যারা দেখছেন, যারা দেখবেন, সবাইকে স্বাগত। আজ 19তম পর্ব। আর এ পর্বে আমাদের সাথে যুক্ত হয়েছেন সিলেট অঞ্চলের জ্যেষ্ঠ অভিনেতা, আমাদের শ্রদ্ধেয় আমানুল্লাহ খান। আজ 1 ডিসেম্বর, বাঙালির জাতীয় জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, আমাদের বিজয়ের মাস। আমরা সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি অত্যন্ত দুঃখের সাথে স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধা, বাংলা নাটকের অগ্রগণ্য ব্যক্তিত্ব, আমাদের সকলের শ্রদ্ধাভাজন মানুষ, যার প্রতি আমাদের আজন্ম শ্রদ্ধা, আজন্ম কৃতজ্ঞতা, প্রখ্যাত অভিনেতা, নির্দেশক শ্রদ্ধেয় আলী যাকের সম্প্রতি আমাদের ছেড়ে চলে গেছে। আমরা শুরুতেই গভীর শ্রদ্ধা তাকে স্মরণ করছি। আমাদের এই আয়োজনটি সংস্কৃতি কর্মীদের ব্যক্তিগত স্মৃতিচারণার অনুষ্ঠান, এবং এর উদ্দেশ্য হচ্ছে আমরা ব্যক্তিগত স্মৃতিচারণার ভেতর দিয়ে সিলেটের সংস্কৃতির একটি সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ ইতিহাস লিপিবদ্ধ করার চেষ্টা করছি। তারই অংশ হিসেবে আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন শ্রদ্ধেয় আমানুল্লাহ খান। আমরা সরাসরি তার সাথে আলোচনা চলে যাচ্ছি। আমানুল্লাহ ভাই, আপনাকে স্বাগত। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আমানুল্লাহ খান। 1945 সালে জন্মগ্রহণ করি সিলেট ঝেরঝেরিপাড়া কুমারপাড়ায়। আমার পিতা মোহাম্মদ শফিউল্লাহ খান, ডিএসপি। আমার মা মরহুমা ফাতেমা বেগম। আমরা 6 ভাই, এক বোন। আমরা সবাই সাংস্কৃতিক লাইনে পারদর্শী ছিলাম, জড়িত ছিলাম। আমি 1956, অর্থাৎ 9 বছর বয়সে প্রথম আমি নাট্যমঞ্চে আসি ইনসাফ নাটকটির সাথে। এটা একাঙ্কিকা ছিল, নীলু পোদ্দার এটা পরিচালনা করেছিলেন। এরপরে 1958 সালে আমার মেজ ভাই এনায়েতুল্লাহ খান, উনিও নাটক করতেন। উনার সাহায্যে আমি একটা নাটক করি। উনি আমার ইয়ে করছিল। উনি ওই বিচার বিচার নাটক বা বিধায় ভট্টাচার্যের বিচার, এই নাটকটা উনি পরিচালনা করেছিলেন। এবং উনি মাঝে মধ্যে আসতেন না। এটা আহ বখতিয়ার বিবিতে রিহার্সেল হতো, তো উনি মাঝে মধ্যে আসতেন না, আমি প্রক্সি দিতাম। তো একদিন আমারে বললেন মেজ ভাই, বলে তুই আমার কাপড়টা এনে দে লন্ড্রির থেকে, তাইলে আমি তোরে ইয়ে করবো, নাটকে চান্স দিব। আমি তো খুশি হয়ে আমি দৌড়ে নাটক আনলাম, কাপড় আনলাম ইয়ের থেকে, লন্ড্রির থেকে। তারপরে এনে দিলেন, আর কিছু বললেন না, তিনি কাপড় নিলেন। এরপরে সন্ধ্যা হয়ে গেল, নাটকটা আরম্ভ হবে। এমন সময় সবাই মেকআপ নিয়ে নিছে, আমি নেই। আর আমি একজনকে জিজ্ঞেস করলাম, আহ রহিম ভাই, এটা পরিচয় ইয়ে করবে কে, আহ, কি হরিশ্চন্দ্রের পাঠটা করবে কে? কেন? এনায়েত ভাই। আমি কই, চিন্তায় পড়ে গেলাম। এনায়েত ভাই এখনো মেকআপও নিচ্ছে না, সবাই মেকআপ নিয়ে নিচ্ছে, কেউ ইয়ে না। তখন আমি ভয়ে ভয়ে মেজো ভাইয়ের জিজ্ঞেস করলাম, মেজো ভাই, হরিশের পাঠটা কে করবে, হরিশ্চন্দ্রের পাঠটা? কেন, তুই করবি? তুই মেকআপ নিছিস না, যা যা তাড়াতাড়ি মেকআপ নিয়ে নে। আচ্ছা যাক, মেকআপ নিলাম। নেওয়ার পরে উনি ইয়ে করলেন, এই প্রম্পট করলেন। আর হুবহু ওনার প্রম্পটটা আমি নকল করে স্টেজে ইয়ে করলাম। সবাই তাজ্জব হয়ে গেল, আমি কিরকম মানে অভিনয় করলাম। সবাই আমার কোলে নিয়ে ইয়ে করতে চাইলো, বুঝলেন, খুশির চোটে। আচ্ছা, এরপরে আস্তে আস্তে আমি বড় বড় নাটকে অভিনয় করতে চাইলাম, হইলাম ইয়ে বঙ্গে বর্গী, সিরাজউদ্দৌলা, তারপরে জিগাংসা, তারপরে
আপনার এই মাননীয় হসপিটাল, তারপরে আরো অনেক ইয়েতে এরা অভিনয় করতেন। আহ, পরিচালনা ছিলেন খলিলুর রহমান, ডিআইবি ইন্সপেক্টর ছিলেন। এরপরে আহ, জেল সুপারিনটেন্ডেন্ট হক সাহেব, উনি করতেন। এরপরে খলিলুল্লাহ খানও। এরপরে আপনার ইয়ে কি নাম, আম, মতিউর রহমান সাহেব। অনেক বড় বড় নাটক মানে পরিচালনা করলেন সবাই। যাক, আমি ছোট বড় অভিনয় করতাম। সুরজ ভাইও অভিনয় করতেন, আমিও করতাম ওনার সাথে। আর প্রম্পট, তখনকার প্রম্পট করতেন ভানুদা, ওয়াসির আলী, ময়না, বিদ্যুৎ কর, আর আরো এরশাদ। এরা এরা করতো। আচ্ছা, আচ্ছা। শিবুদা তো আমার জুনিয়রই, কিন্তু বড় ভাইয়ের সাথে থেকে থেকে আমার সিনিয়র হয়ে গেলেন উনি। আচ্ছা, যাই হোক, এই হইলো আমার নাটকারের জীবন। এরপরে আমি আহ, ঢাকা চলে গেলাম। ঢাকায় গিয়ে আহ, কে তুমি ছবির পরিচালকের সাথে অভিনয় করলাম। উনি বললেন, বলে দেখো, পরিচালক হতে তোমার অনেক দেরি লাগবে। এরপরে তুমি কিছু না করো যদি, আহ আহ, পরিচালনা না করো যদি, বা না করো, তুমি এক কাজ করো, সিলেটে অনেক ফাইন্যান্সার আছে, তাদের ধরে তুমি নাটক সিনেমা লাইনে আনো। তখন তুমি ওই বইয়ে আহ, ছবিও করতে পারবা, প্রযোজনা তোমার থাকবে, আর তুমি পরিচালনাও করতে পারবে অ্যাসিস্ট্যান্ট। এই আমি সিলেট চলে আসলাম। আইয়ুব আলী বলে একজন ছিল, চানবাগ বাগানে চাকরি করতে থাকতো, বা গ্রামে। উনারে করলাম, উনি হোটেল করবেন। আমি কইলাম, হোটেল থেকে আমি আপনারে অনেক বেশি পয়সা দিব সিনেমায় যদি আপনি দেন। আপনার বই কমপ্লিট করার আগেই আপনার 2 লাখ টাকা আমি বাইর করে দিব। তো উনি এটা ভাবেন নাই, হোটেল ব্যবসা করতেন উনি। কিন্তু এরই মধ্যে দুঃখের ব্যাপার, ওই যে বললাম না, ওই যে MS সেলিম, উনি উপরা উপরি মানে আমার ব্যথার দানের দিলেন, মোহাম্মদ আলী জেবা আর দিয়া আতিয়া দিয়া। যাই হোক, আমাদের কাজী জহির সাহেব, উনি আমারে একটু মায়া করলেন। সিলেটি পার্টি, নতুন পার্টি, ঠিক আছে। উনিও ব্যথার দান চাইছিলেন, কিন্তু আমি নতুন দেখে উনি আর ব্যথার দান রাখলেন না, উনি অবুজমন করলেন। আচ্ছা, যাক, অবুজমন কোটি কোটি টাকা পাইছে, আমিও পাইতাম ওইভাবে, যদি আমি অবুজমনের আগে আমারটা হয়ে যেত রিলিজ। কিন্তু লন্ডনে বেচারা বুঝলো না, বুঝছেন। এইটা বুঝতো যদি, তাইলে আমি আজকে উপকার করতাম, উপকার পাইতাম, উনিও পাইতো। এই যে আজকে আমি অসুস্থ, আমার কোনো নাই, সে নাই, আর্থিক অবস্থাও খারাপ, সব দিক দিয়ে খারাপ আমি, কিন্তু আজ আমার এরকম হইতো না উনি যদি আমার কথা শুনতো। আচ্ছা, যাই, যা হবার হয়ে গেছে। এরপরে আমরা নাটক লাইনের আরেকটা মজার ঘটনা, তখন আমরা ছেলেরে দিয়ে মেয়ে মেয়ে পাঠ করাইতাম। তখন কাশীনাথ বলে একজন আছিল, উনি মেয়ের পাঠ করতো, জহুর, উনিও মেয়ের পাঠ করতো। আমরা গেছি জবাবদিহি বইটা নিয়ে কানাইঘাটে। কানাইঘাটে যাওয়ার পরে মিয়া সাহেবরা খুব হইলো, হইচই করা আরম্ভ করলো, নাটক করতে দিবে না, না। আচ্ছা, এসে পুলিশ আমানুল্লাহ ভাই, আমানুল্লাহ, জি, আপনি মাঝামাঝি জায়গায় কি আসবেন? ফ্রেমের আপনি এক পাশে চলে আসছেন। আপনি ফ্রেমের জি, মাঝামাঝি আসলে জি। আপনাকে, আপনি আপনার ফ্রেমের মাঝামাঝি আসেন, মানে আপনার আপনার বাম দিকে জায়গা, ডান দিকে জায়গা বেশি হয়ে গেছে আর বাম দিকে জায়গা কম হয়ে গেছে, আপনার মুখ অর্ধেক কেটে যাচ্ছে। একটু কি আপনার মোবাইলটা ঘোরাবেন? মুখটা ঘুরাবো? মোবাইলটা একটু ঘোরান, আচ্ছা, মোবাইলটা একটু সরালে আপনাকে, আচ্ছা। আপনার ডান দিকে, আপনি আপনার ডান দিকে জায়গাটা বেশি হয়ে গেছে, ডান হ্যাঁ, দিকে বাম দিকে। জায়গাটা বেশি হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, কমাও দেখি, হয়েছে এখন? বাম দিকে বাড়ান, ডান দিকে না, বাম দিকে বাড়ান, ডান দিকে কমান। আপনার ডান দিকে ওই হ্যাঁ, যেদিকে পতাকাটা আছে এদিকে জায়গা বেশি হয়ে গেছে, হয়েছে এখন? ফোনটা ঘুরে গেছে। আর একটু নিয়ে আসুন এইদিকে। আর একটু নিয়ে হ্যাঁ, না, আগে তো আসছিল, আগে আসছিল, যে আগে আসছিল, আগে আসছিল, আগে আসছিল। আর একটু নিয়ে আসেন।
নিয়ে আসুন। ইয়ে, হ্যাঁ, ঠিক আছে। হয়েছে না? জি জি। আহ, হ্যাঁ, তারপরে কানাইঘাটে গেলেন আপনারা? ওখানে কানাইঘাটে গেলেন? তো পুলিশ, হ্যাঁ পুলিশ পাহারায় আমরা নাটক শেষ করছি। এখন সবচেয়ে বড় মুশকিল হলো, তারা তো সত্যিকারের মেয়ে মনে করছে কাশীনাথকে আর জহুরকে। এখন তো ওরা ছিনিয়ে নিয়ে নেবে আমাদের কাছ থেকে, বুঝছে? এই অবস্থা। তখন পুলিশ গার্ড দিয়ে ওদের নিয়ে বাইর করছে, পুলিশ দিয়ে আমরা রাতারাতি চলে আসছি, বুঝছেন? এই অবস্থা, বুঝছেন? যাই হোক, তখন মেয়ে মেয়ে ছেলে ছিল না, সবাই ছেলেরে দিয়ে মেয়ে করতো। আমরা আগে মঞ্চ করতাম, যে মঞ্চ আমাদের খুব কষ্ট হইতো, এবং ইয়ে হইতো, বাঁশটা সাইনে আমরা আহ, মঞ্চ তৈরি করতাম। এরপরে স্ক্রিন স্ক্রিন দিতাম শাড়ি দিয়া, উইংস দিলাম শাড়ি দিয়া, ব্যাকগ্রাউন্ড দিতাম শাড়ি দিয়ে, আবার ফ্রন্ট ইয়েটা দিতাম সব ইয়ে দিয়া, শাড়ি দিয়ে। এরপরে লাইটিং নাই, লাইট নাম্যান নাই, কেউ নাই। আমরা ওই বাল্ব দোকান থেকে, ইলেকট্রিক দোকানের থেকে বাল্ব নিয়ে তিনটা তিনটা করে দিয়ে দিতাম। যাক, মোটামুটি খুব ফুর্তি হইতো এবং নাটক, কিন্তু নাটক শেষ হয়ে গেলে আমাদের ভিতরে অনেক দুঃখ লাগতো। এতদিনে 1 মাস রিহার্সেল দিলাম, আর এখন শেষ হয়ে গেল। তো আমরা একজন রে ইয়ে রাখতাম, ওই আমাদের সামনে, যেরকম নির্মল দা, তারপরে আমিনুর রশিদ, কেপি চৌধুরী, পচু সেন, এদের সামনে রেখে আমরা চাঁদা উঠাতাম। ঘরে ঘরে সবাই চাঁদা দিত, এবং আমরা বাইরের থেকেও নিতাম, কালেকশন করতাম। যাই হোক, মোটামুটি আমাদের নাটক হয়ে যেত। এই ছিল তখনকার আমলে। আর পরের দিয়া লাইটম্যান হলেন খয়ের ভাই, তারপরে ময়না বাবু, তারপরে আপনার ইয়ে, এর নাম কি, মুফিজ, এরপরে আপনার ইয়ে। আর মেকআপ ম্যান ছিলেন, আগে আমরা নিজেরাই করতাম, পরে দিয়া জমির ভাই, মনির, আর এরা। কিন্তু এরপরে বড় বড় নাটকে আমরা ঢাকা থেকে আনাতাম নাটক, লাইট টাইট সব। দুলাল টুলাল ছিল, ভূতের গলির দুলাল, উনি স্টেজ করতেন, লাইটিং দিতেন, সবাই দিতেন বড় বড় নাটকে, বুঝছেন? এই হইলো আমাদের লাস্ট নাটক, হইলো আমার, বিশেষ করে আমার, পাগলা গারদ। এটা পরিচালনা করছিল ময়না, মানে তার, ময়না করছিল। আর এটা আমিও চরিত্র রয়েছিলাম পাগলের একটা, বড় ভাইও করছিল, খলিল সাহেবও করছে, তারপরে ইয়ে আহ, মনির, মনির রুনা, মনির মনিরের বউ, পিতা আহ, রুনা নাকি নাম, আচ্ছা যাই হোক ভুলে গেছি। রুনা, যে ওই হ্যাঁ নাটকের সাথে আমিও ছিলাম, রুনা আপা ছিলেন, তার মকসুদ ভাই ছিলেন, অপর্ণাদি ছিলেন, হ্যাঁ হ্যাঁ ওনারা হ্যাঁ ছিলেন। হ্যাঁ হ্যাঁ। তো আমাদের মিন্দা ছিলেন, রানাদা হ্যাঁ, ছিলেন। সবাই ছিলেন। আর জি জি। তখনকার পরিচালনা করতেন কিন্তু মোস্তফা পুরানো ছিলেন। পুরানো এরা। হ্যাঁ, পুরানো পুরানো, যেরকম আপনার এই রণদা গুপ্ত, বুঝছেন, বিএম গুপ্ত বলে, ও দাদু ভাই আমরা বলতাম, কল্যাণ দা, তারপরে আপনার ওই ময়না বাবু, তারপরে বাইরের থেকেও আসতো, বুঝছেন? মোটামুটি ভালোই চলতো। আর পাগলা গারদ মোটামুটি ভালোই অভিনয় করছে, নিজামুদ্দিন লস্কর উনি পরিচালনা করছিলেন, বুঝছেন? ভালোই। এটা নিয়ে আমরা মৌলভীবাজার গেলাম, আরো কই গেলাম যেন, বুঝছেন? ঢাকায় গেলাম। আহ ঢাকায় গেলাম এটা নিয়ে। আপনি আছিলেন নাকি তখন? জি জি জি। তা আপনারা তখন পরিচয় ছিল না আমার, আচ্ছা যাক। তখন তো যাই ছোট ছিলাম, আমি লাইভ করেছিলাম ওই নাটকে। হা 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 হা। তো যাই হোক, তখন মোটামুটি এইসব হিমাংশুও এটা গান একটা দিছিল, গ্রুপ পাগলা গারদের জি একটা গান, এইটা। জি যাক, নাটকটা ভালোই করছে, খরচও কইছে, অনেক খরচ হয়েছে, বুঝছেন? এটা পৌরসভার মাধ্যমে হয়েছিল, বুঝছেন? জি জি। তো এই এই গিয়া আচ্ছা, আমার ইয়ে। আপনার পরিবারের তো আপনার ভাই এনায়েতুল্লাহ খান ছিলেন, আপনার ভাই জি, আহ, খয়রুল্লাহ খান তো খলিল, বিখ্যাত জি অভিনেতা ছিলেন। জি। জি 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 আপনার জি, পরিবারে এনায়েতুল্লাহ খানও আর কে? জি জি এগুলা ছোট ছোট পাঠ করছে। ইয়ে ফজলে মুর্শেদ,
তারপরে এরা ছোট ছোট পাঠ করছে, একবার দুইবার করছে এটা। কিন্তু প্রমিনেন্ট ছিল এনায়েতুল্লাহ খান, খলিলুল্লাহ খান আর আমি। জি জি। বুঝছেন? আর আচ্ছা আমার আব্বা কিন্তু কাওয়ালি গানের জন্য পাগল আছিল। উনি ভারতবর্ষে ওই ইয়ে থেকে লখনৌ, তারপরে ওই আরো কই কই থেকে আনে ইয়ের কাওয়ালি গাইতেন। পাকিস্তানের সময় আনতো ইয়ে, পাকিস্তান থেকে কাওয়াল আনতো। খুব কাওয়ালের প্রতি ঝোঁক ছিল খুব বেশি আমার ফাদারের। এমনি নাটক টাটকে ছিল না, কিন্তু কাওয়ালির জন্য খুব ঝোঁক ছিল, খুব ইয়ে করতেন। ইয়ার সময় তো ভারতবর্ষের সময় উনি লখনৌ, তারপরে ওই বানারস, ওই দিক থেকে কাওয়াল আনতেন। পাকিস্তানের আচ্ছা, সময় বাবুল আনতো। আহমদ, জি বাবুল ভাই জি জিজ্ঞেস করেছেন, বাবুল আহমদ জি জিজ্ঞেস করেছেন জি। জেল সুপারকে শামসুল হক ছিলেন কিনা। না, শামসুল হক ছিলেন না। আহ কি হক সাহেব ছিলেন উনি, কি হক, আচ্ছা। আর শামসুল ইয়ে ছিলেন ডিপিআরও, পাবলিক সিটি অফিসার ছিলেন শামসুল হক। উনিও অনেক নাটক করছেন, আচ্ছা আচ্ছা, আপনি অনেক। আপনি আপনি ওই সময় কোন কোন সংগঠনের হয়ে নাটক করতেন? আমি এবং এখন অ্যাকচুয়াল বলতে, কোন অ্যাকচুয়াল জি, কোন সঙ্গের সাথে মানে পুরা জড়িত ছিলাম না। সবার সাথে, ত্রিবেণীর সাথেও করছি, নবারুণের সাথে করছি, তারপরে ওই আর একটা কি সুরজ ভাই এরা করলো, ওইটার সাথেও করছি। আমি সব জায়গায় করছি, ওপেন। কিন্তু আমি ফিক্সড কোনো জায়গায় ছিলাম না। আচ্ছা, ফিক্সড আপনি কি থাকলে তো সিলেট একটা ইয়ে। শহরের বাইরে, সিলেট শহরের বাইরে গিয়ে কি নাটক করতেন? করলাম তো অনেক জায়গায়, মৌলভীবাজার, তারপরে ইয়েতে অনেক জায়গায় করছি। তারপরে সিলেট আচ্ছা টাউনেও করছি, বাইরের দিকে নদীর ওপারেও করছি। সব দিকেই মানে আমি করছি পরিচালনা। আর তারপরে আমার মহিলা হিসাবে আমি প্রথম ইয়ে অপর্ণার বোন যে রীনা চক্রবর্তীকে নামাইছি প্রথম, আমি নামাইছি ওরে। আর তারে সম্মানীয় দিছিলাম 100 টাকা। যাই হোক, পরে রফিক ভাই নামাইলো ইয়ে অপর্ণারে। বুঝলেন? এই আস্তে আস্তে মেয়ে ছেলে আসা আরম্ভ করলো। এর আগে আবার কিন্তু বিদ্যুৎ কর তার বোন রে একটা, তার বইয়ে একটা অভিনয় করাইছিল। আর মায়া করকে নিয়ে। হ্যাঁ, মায়া করে দিয়ে তার নাটকে, তার একটা বই ছিল, ওই বইয়ে। আর একবার ছোটবেলা, তো ছোট ছিলাম না, ভালোই ইয়ে ছিলাম, মৎস্যকন্যা, এটা ফিশারি থেকে হয়েছিল। এই তখন কাইয়ুম সাহেব বলে একজন আছিল, উনি মুন্সিপাড়ার এক ডাক্তার বেদানা, উনারে নামাইছিলেন, ওনার ভাগ্নি। ওই এটা কত মেয়েদের মধ্যে ইংরেজিতে? এটা এটা কত ইংরেজিতে বোধহয় হবে? 60, 62 হবে বোধহয়, 62 হবে আচ্ছা, বোধহয়। আপনি আপনি পাকিস্তান আমলে জি। কোন কোন নাটক করেছেন, কোথায় কোথায় করেছেন, আপনার কি মনে আছে সাল সহ? উম, রাস্তার ছেলে, অথবা আচ্ছা, আহ, তারপরে আপনার উর্দু একটা নাটক রাস্তার ছিল ছেলে কোথায় ইনসান কাহাক। এটা ইয়েতে ওই কি যে, ও কি নাম বলে এটা, এখন মনেও থাকে না। আচ্ছা, ঠিক আছে, নদীর পাড়ে ঠিক কি যে, আছে। তো নদীর পাড়ে যে কি একটা হল যে আমাদের সারদা হল, সারদা হলে। হ্যাঁ ওখানে করছি ধারাপাত। আর ইনসান কি হক উর্দু একটা নাটক উনি পরিচালনা করছিল, সিরাজ ভাই বলে একজন, উনি মডেল স্কুলে করাইছেন মঞ্চ। আচ্ছা, এরপরে আপনার এটা পাকিস্তান আমলের কথা বলছি। জি আর জি। আরো অনেকগুলো বই আমার মনে হচ্ছে না এখন, তা ভুলে গেছি, অনেক আনুমানিক বই আমি কতটা নাটকে পাঠিয়েছি। আপনি আনুমানিক কতটা নাটকে অভিনয় করেছেন? আমি আনুমানিক সর্বমোট বোধহয় 100 হবে, পরিচালনা প্লাস অভিনয়। পরিচালনা করেছি পরিচালনা অনেক কত, বই। পরিচালনা কতগুলো করেছেন? আহ মদনমোহন কলেজও করছিলাম, কালো ছায়া, এটা আমি করছিলাম। আর ওই এ, মজুমদার মজুমদারিতে করছিলাম কি একটা বই, মনে নেই আমার। এগুলা কবে, দেশ স্বাধীন হওয়ার আগে না পরে? তারপরে এগুলা পাকিস্তানে, না না, স্বাধীন হওয়ার আগে আচ্ছা এগুলা।
আচ্ছা আচ্ছা। স্বাধীনের পরে তো ওই কয়েকটাই করছি, নাটক তো ছেড়ে দিছি, আর কয়েকটা করছি স্বাধীনের পরে, এর আগে এগুলা বুঝছেন। আচ্ছা। তো যাই হোক, মোটামুটি ইয়ে করছি। আর আরেকটা ওই যে ইয়ে কি নাম, আয়শা বেগমের সাথে আমি স্টক কালেক্টর ছিল আমার, আহ, ইয়ে মনোরমা নানা ভাই, নানা ভাই মনোরমা, এটা খুব হিট করছিল, জনের মুখে মুখে ছিল। সন্ধ্যার সময় 6টা 10-এ আমরা প্রোগ্রাম করতাম, কাজী আয়শা আর আমি। কাজী আয়শা ছিল মনোরমা, আর আমি ছিলাম নানা ভাই। খুব হিট করছে সাইডের দিকে, মানে ইয়ে করছে খুব এটা। এটা কি আমি তো রেডিওতে? রেডিওতে 6টা 10-এ একটা আছে না, শ্যামল সিলেট নাকি একটা প্রোগ্রাম, জি 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 ওইটা জি জি জি। অনেক দিন করছি আমরা, খুব হিট করছে এই জন্যটা। নানা ভাই আর মনোরমা, ঝগড়াঝাটি বা আগ্রম বাগ্রম এগুলা খুব ইয়া ছিল। রেডিওতেও তো আমি প্রায় আহ, 30 বছরের মতো ইয়ে করছি, বিজ্ঞাপন তরঙ্গে আর ওই নানা ভাইয়ের আসরে, এটা। আয়সা আর বোধহয় নাটক করেছেন কেমন? নাটক রেডিওতে বেশি করি না, 1টা 2টা করছি বোধহয়। নাটক আমি আর সিনেমা? চেষ্টা করছি তাই, 1টা 2টা আমারে ইয়ে দিছিল অনেক বই করার জন্য, এর নাম কি, হাসান ইমাম সাহেব, কিন্তু আমি করি নাই। আমার ইয়েটা অশান্তি লাগতো ইয়েতে নাটক করতে, আচ্ছা। আর আপনার সিনেমা করেছেন কয়টা আপনি? সিনেমায় তো 2টা, এইটা আর আর একটা, ওটা সাইড রোল ছিল। আর এইটা তো আমার পুরা করার কথা, এটা আমি অ্যাডভার্টাইজও করছি, সবকিছু হয়েছে, খুব হিট করতো বইটা, কিন্তু লন্ডনে বুঝলো না। অবুঝমন কোটি কোটি হুম, টাকা হুম। পাইছে, অবুঝমন, এই অবুঝমন আচ্ছা আমরা কাজী জহিরের জি জি, বলেন প্লিজ। কোটি কোটি টাকা। জি যে বলেন। না ঠিক আছে, জি না, আমি বলতে চাচ্ছি, আবার আমরা একটু যদি একটু স্পেসিফিকলি আলোচনা করি, যে জি আপনি যখন অভিনয় করেছেন জি তখন এইগুলা পরিচালনা করতেন, যখন আপনি অভিনেতা তখন এইগুলা জি পরিচালনা করতেন কে কে, এবং ওই নাটকগুলো কোনটা কোনটা ছিল? এইটা বললাম না আমি আগে, নাটকটা করছিলাম জি কল্যাণ দা, তারপরে আপনার ইয়ে রণাদা গুপ্ত, আহ, দাদু ভাই বলতাম, তারপরে আপনার খলিল সাহেব, এই খলিল না, ডিআইবি ইন্সপেক্টর খলিল সাহেব, এম এ হক, জেল সুপারিনটেন্ডেন্ট, ওনারা করতেন, ওনাদের সাথে অভিনয় করতাম, টিপু সুলতান, তারপরে ইয়ে কি নাম বলে, বঙ্গে বর্গী, সিরাজউদ্দৌলা, এগুলো করতাম। আচ্ছা আচ্ছা। এখন আমরা, যে বাবুল ভাই জিজ্ঞেস করেছেন কল্যাণ দাস সম্পর্কে কিছু বলবেন। আপনার নজরুল ইসলাম মঞ্জুর বলেছেন কত বছর চলেছিল নানা ভাই আর মনোরমার প্রোগ্রাম? অনেক দিন, এটা তো কয়েক বছর করছি আমরা প্রায়, আচ্ছা। আর 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 7-8 বছর খুব হিট করছিল। কিন্তু আমারে হাসান ইমাম সাহেব বললেন আপনি এটা করেন এবং সকালে অফিস করবেন। আমি কই না, আমারে একটা দেন, আমি হয় নানা ভাই করি, আর না হলে অফিসের বিজ্ঞাপন তরঙ্গ করি। কই না, আপনি দোনোটা করেন। আমি কই না, আমি 2টা পারবো না, সকালেও আসবো আবার বিকালেও আসবো, আমার দ্বারা সম্ভব না, আমি সকালটা করবো, নানা ভাই করবো না। তা আমি মনে করছি আমাদের যে জামান সাহেব ছিল, যে এআরডি, এআরডি জি জামান সাহেব ছিলেন না বাদেশ্বরের, উনি প্রোগ্রাম জি ম্যান জি জি। ছিলেন। আচ্ছা, উনি আমারে নানা ভাইয়ে ঢুকাইছিল, বুঝছেন। উনি কিন্তু হাসান ইমাম সাহেব প্রোগ্রাম ম্যান ছিলেন না, কাজে এটার গুরুত্ব দিতে পারেন নাই তিনি নানা ভাইয়ের, জানি কত হিট করছে, কত রকমের চিঠি আসতো। মনোরমা বলে নাই বোধহয় আপনারে, মনোরমা আর আমি অনেক দিন করছি। আমাদের দেখলেই মানুষ মানে ইয়ে হয়ে যেত, অনেকে আমার মনে করতো বুড়ো, তখন তো আমি বুড়ো ছিলাম না, কয় বুড়া, আইসা দেখে ও উনি নি। বুড়ার অভিনয় করতে নানা ভাই, তারা কোনো কোনো সময় আসতো ইয়েতে স্টুডিওতে দেখাবার জন্য, দেখে ও বাহ। উনি নি, বুঝছেন, পুরা অভিনয়, বুড়ার অভিনয় করতাম, বুঝছেন। একটু কি মনে আর আছে, ঝগড়া, একটু কি মনে জি, আছে সংলাপ, সংলাপ কি মনে আছে মনোরমার নানার সম্পর্ক? আহ, সংলাপ তো? না, এটা ঝগড়াঝাটি বলতাম, আরে তুমি কিতা করলা, হ্যাঁ,
তুমি খালি গুয়া খাও আর পান খাও, আর ইটা কিতা কররায়, কোনো খাম কাজ কররায় না, কিচ্ছু না। ও কয় বলে তোমার লাখান নি আমি, আয়সা আয়সা কইতো তোমার লাখান নি, তুমি তো খালি খাইরায় আর ঘুমাইরায়, সে সাইডবাই যাইরায়। ও ওই রকম আলাপ, মানে উনার সাথে আচ্ছা, ঝগড়া হইতো খুব বেশি। আর আপনার অভিনীত নাটকের সংলাপ যে মনে আছে আপনার? আপনি যেসব নাটকে অভিনয় করেছেন সংলাপ মনে আছে? না, এগুলা ভুলে গেছি, ডায়লগ আমার মুখস্থ শক্তি নাই তো, যার জন্য আমি বলতে পারি, এটা আপনার ইয়া নাই, মোটেই নাই আমার আচ্ছা মুখস্থ শক্তি। আচ্ছা, আমরা এখন শ্রদ্ধেয় কল্যাণ দাস সম্পর্কে কিছু বলবেন কি আপনার স্মৃতি থেকে? কল্যাণ দত্ত একজন ভালো নাট্যকারও ছিলেন এবং পরিচালকও ছিলেন। তিনি আবার, তার পরিচয় হইল রঞ্জিত দাস, যে ফুটবলার, জি গলি, জি। ওনার বড় ভাই কল্যাণ দাস। আচ্ছা, উনি অনেক অভিনয় করছেন, কলকাতায় থাকতে বা এমনি ইয়ে থাকতে অভিনয় করছেন, করাইতেন, সিলেটও করছেন, টিপু সুলতান, তারপরে বঙ্গে বঙ্গে বলিং না, ইরান দুহিতা, তারপরে আরো কি কি বই করছিলেন উনি। উনি খুব ভালো বুঝাইতেন, ক্যালকুলেশন ভাষায় বলতেন, শুদ্ধ বাংলায় বললেন, বুঝাইতেন। তো খুব ইয়ে আছে, উনারে আমি শ্রদ্ধা আর করি। উনারে আর দাদু ভাই রণদা গুপ্ত, উনিও খুব ভালো অভিনয় করতেন এবং পরিচালনা করতেন। উনি আমাদের সিনিয়র এদের সাথে উনি পরিচালনা করতেন, যেরকম এনায়েতুল্লাহ খান, হসুজ্জামান, তারপর ওদের সাথে পরিচালনা করতেন, খুব পুরানো। আপনার আপনারা যাকে দাদু দাদু বলতেন, ওনার বাসা কোন হম জায়গায় ছিল? ওনার সম্পর্কে একটু বলবেন কি আমাদেরকে? আমরা কিন্তু ওনার সম্পর্কে খুব জানি না। বাবুল, বাবুল্লাহ না, উনি আছিলেন তো বিএম গুপ্ত, না দাদু ভাই, না, হ্যাঁ হ্যাঁ, জি, দাদু ওনার ভাই। ওনার সম্পর্কে একটু ওনার সম্পর্কে একটু বলবেন কি? উনি তো আবার চাকরি করতেন ওই কি একটা ইয়েতে, ওই আচারের ইয়েতে, কি একটা আচারের বাড়ি ইয়ে কোন জায়গায় করতেন ছিল? আরে। বাড়ি ছিল কোন ওনার জায়গায়? উনি কি সিলেটে ছিলেন? সিলেটি, বুঝছেন, আচ্ছা সিলেটি, উনি সিলেটি এবং লোকাল। তো উনি চাকরি করতেন আর ফাঁকে ফাঁকে নাটক করতেন, ওই সিনিয়রদের সাথে নাটক পরিচালনা করতেন, ইয়ে করতেন। যাই হোক, সবার সাথে মিলেমিশে যেতেন। উনার এক সাইড প্যারালাইজ ছিল, বুঝছেন, কি বাম নাম ছিল সাইড। ওনার? ওনার নামটা, ওনার নাম ছিল কি? বিএম গুপ্ত, দাদু ভাই। বি এম গুপ্ত। বাসা কোন জায়গায় ছিল ওনার? ওনার বাসা মনে হয় কাষ্টগড়ের দিকে ছিল, খুব সম্ভব। আচ্ছা আচ্ছা তো আচ্ছা। পুরানো কথা, অনেক পুরানো ব্যাপার তো, এগুলো মনে থাকে না। মনে হয় কাষ্টগড়ের দিকে থাকতেন উনি। আর কে কে ছিলেন আপনার সময়ের, যাদের কথা আপনার মনে আহ, পড়ে? আর তো এরাই ছিলেন না এরাই পরিচালনা করতেন, খলিল সাহেব, তারপরে হক সাহেব, জেল সুপারিনটেন্ডেন্ট, তারপরে খলিলুর রহমান, ইয়ে কল্যাণ দাস তো আপনি যে আছেন। আপনি যে খলিল সাহেব বলছেন, এই খলিল সাহেব কে ছিলেন? ওনার এটা সম্পর্কে একটু ডিআইবি, বলবেন কি? ডিআইবি ইন্সপেক্টর ছিলেন উনি, ইয়েতে সিলেটে, ডিআইবি ইন্সপেক্টর। উনি শেষ পর্যন্ত ঢাকায় মারা গেছেন। ইয়ে মুক্তিযুদ্ধের সময় পাঞ্জাবি মেরে ফেলছে ওনারে। খুব ভালো ছিলেন, ঠান্ডা মানুষ। শহীদ, হ্যাঁ, শহীদ খলিলুর রহমান। আর কে ছিলেন পরিচালনা করতেন? আর আর তো হক এরাই সাহেব যে করতেন বললেন, ঘুরে। হক সাহেব, হ্যাঁ হ্যাঁ, আর উনি তো হক সাহেব। ফরিদপুর বাড়ি ছিল ওনার। উনি জেল সুপারিনটেন্ডেন্ট ছিলেন। উনি এমন নাটকের হুজুগ ছিল, উনি জেলের ভিতরে নাটক করছিলেন হায়দার আলী, কয়েদিদের আচ্ছা নিয়ে, আচ্ছা কয়েদিদের নিয়ে আচ্ছা। এটা কবে, অভিনয় ইয়ে করেছেন। এটা কবে হয়েছিল? এটা কবে হয়েছিল হায়দার আলী? হায়দার আলী মনে হয় 60-62-তে হবে। ওনার নাম ছিল কি, ফুল নাম কি শামসুল হক ছিল না কি ছিল ওনার নাম? না না না, ওনার নাম ফজলুল হক বোধ হয়, ফজলুল হক। উনি পরে আইজি হয়ে রিটায়ার্ড হয়েছেন উনি। ফজলুল হুম, হক। উনি ছিলেন হ্যাঁ জেল সুপার।
জেল সুপারের পরে আইজি হয়ে রিটায়ার্ড হয়েছেন ঢাকায়। ওনার আচ্ছা। মেয়ে দুইটা ডাক্তার নি, আর একটা ছেলে ওদের কবা কি করে জানি না ওনার। আর ওনার ভাই একজন ছিল টিপু ভাই, ওটা বড় ভাইয়ের সাথে ঘুরতে যাইতো, শিবুদার সাথেও চলতো, খলিল সাহেবের সাথেও চলতো টিপু ভাই। আর সেই সময় অভিনয় করতেন কে কে আপনার সাথে, মানে একটু যাদেরকে আপনার মনে পড়ছে এখন? আমরা আসলে আমি বারে বারে প্রশ্নগুলা করছি, আর আপনার জি কাছ থেকে ওনাদের সম্পর্কে জানতে চাই, আর কিছু না। না, আর অভিনয় তো আমাদের সাথে এরাই করতো, রামু বলে একজন ছিল, তারপর জীবন, তারপরে লাবু ভাই, তারপরে আরো অনেক জুনিয়র এরা করতো, কিন্তু ওদের কথা তো মনে নাই, অনেক পুরানো ব্যাপার তো, এগুলো মনে নাই। যাদের কথা মনে আছে, যাদের কথা মনে আছে ওদের সম্পর্কে, ওনাদের সম্পর্কে একটু বলবেন কি, একজন একজন করে? কোথায় ছিলেন, আহ, কোন কোন কোথায় অভিনয় করতেন? জীবন ছিল চিটাং বাড়ি ওনার, তে উনি নাটক করতো সব জায়গায়, পাড়ায়ও করতো, বাইরেও করতো, আমাদের সাথেও করতো। আর ইয়ে করতো রামু, রামু ইন্ডিয়া চলে গেছে, এও ভালো অভিনয় করতো, মোটামুটি ভালো, উত্তম কুমারকে নকল করতো সে, বুঝলেন? ভালো অভিনয় করতো। আর আর তো কের কথা মনে হয়, কাশীনাথ তো বেচারা মারা গেল, উনি মহিলা পাঠ করতেন। আর আরো অনেকে আছিল, এদের কথা মনে পড়তেছে না, অনেক দিনের কথা বাবুল তো। আহমদ লিখেছেন, জি বাবুল আহমদ লিখেছেন শিবু ভট্টাচার্যের সাথে মঞ্চ নাটকে কি কি, নাটকে কি 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 করেছেন? মঞ্চ মঞ্চ নাটকে নাটকে শিবুদার বাবু, সাথে। হ্যাঁ শিবুদার সাথে আমিও করছি, বা খলিল সাহেবেও করছে, এরশাদ করছে, আহ এরশাদ পাটোয়ারি উনিও করছে। তারপরে কোন কোন নাটকে আহ করেছেন? এটা তো অনেক নাটকে, তখন তো ঘুরে ফিরে একজনই করতো, ঘুরে ফিরে ওই একজনই করতো, শিবুদা, আর ওই বড় ভাই, আর ওই সুরজ ভাই, তার বাদে আনোয়ার মাহমুদ, তার বাদে ঢাকার থেকে আরো কে কে আসতো, উনি ওনারা। ইউসুফ আলম খান লিখেছেন অনেক অনেক অভিনন্দন, উনিও এটা আমার যাচ্ছেন। ভাগনা, এটা আমার ভাগনা, জি 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 হয়তো জি নাট্যকার, রেডিওতে নাটক লিখতেন আর ইয়ে করতেন বাবুল আহমদের সাথে। জি জি জি। ও আচ্ছা, আর দেখতেছে নাকি? আপনার, ইয়ে জি জি ই- জি ই- জি জি দেখছেন হুম, উনি। হুম। আপনার পরিচালিত নাটক কোনটা কোনটা, নামগুলা কি মনে আছে আপনার? বললেন মুশকিল হয়ে গেল। মনোমায়া হসপিটাল একটা, এটা করেছিলাম ইয়েতে। আর আর একটা হয়েছিল নদীর উপরে, আহ শেষ ফল, তারপরে আরো কি কি মনে থাকে না, এগুলো অনেক বই তো, 100-র মতো আমি করছি, পরিচালনায় বোধহয় 30-40টা করছি, বুঝছেন? আচ্ছা এগুলো আচ্ছা। মনে নাই, বুঝছেন? আর এই হ্যাঁ। সুরজ, সুরজ ভাই সম্পর্কে একটু বলবেন। যে মমিনুদ্দিন ভাইয়া, মমিনুদ্দিন ভাইয়া সুরজ, বুঝলাম না। মমিনুদ্দিন ভাইয়া সুরজ সম্পর্কে একটু বলবেন কি? সুরজ মোমিনুদ্দিন ভাই, ভুইয়া, হ্যাঁ হ্যাঁ, জি জি। উনি তো চাকরি করতেন, কন্ট্রাক্টারি করতেন, এরপরে উনি একটা নাটকে দাশুর পাঠ করলেন, বেশ ভালো অভিনয় করলেন, এটা তখন থেকে নাটকে তিনি চলে আসলেন। যাই হোক, সুরজ ভাই, মোমিনুদ্দিন ভুইয়া, কিন্তু সুরজ ভাই নামটা আমি ডাকতাম ওনারে, সুরজ ভাই সুরজ ভাই, ওইটা এখন প্রমিনেন্ট হয়ে গেল, সবাই সুরজ ভাই ডাকতো তারে, বা ছেলেও তারে সুরজ ভাই ডাকতো। এরকম, কিন্তু সুরজ ভাই আমি ডাকতাম। হ্যাঁ, ওনার নাম আসলে মোমিনুদ্দিন ভুইয়া, আর ঢাকায় বাড়ি। আর তিনি ভালো অভিনয় করতেন, ওই দাশু চরিত্রে অভিনয় করে খুব নাম করলেন, বুঝছেন? আর ওই সবাই ইয়ে করতো। আর উনিও সিলেটে অনেক পরিচালনা করছেন নাটকে, ভালো অভিনয় আচ্ছা, করতেন। আপনাদের ইয়ে, আপনাদের সময় সিলেটে পাড়ায় পাড়ায় নাটক হতো, ঠিক? পাড়ায় যে পাড়ায় নাটক হতো, পাড়ায় পাড়ায়। আপনাদের যে সময়
জি পাড়ায় পাড়ায় নাটক হতো। জি 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 জি, পাড়ায় পাড়ায় হইতো। প্রত্যেক আচ্ছা, পাড়ায় অভিনয় করতো, হইতো। এরপরে আপনার ও পূজা টুজা মণ্ডপে হইতো, এদিকে হইতো পূজার সময় বেশি হইতো, বুঝছেন, সবাই এই করতো এই পূজার এই সময়। এই যে মঞ্চটা আপনারা কিভাবে বানাতেন? আজকের মতো ডেকোরেটরস দিয়ে বানাতেন নাকি অন্যভাবে বানাতেন মঞ্চগুলা? জি মঞ্চ স্টেজটা কিভাবে বানাতেন স্টেজ? না, এখন তো মঞ্চ পুরা সত্যিকারের মঞ্চ, উইংস হইতো, স্টেজ হয়, আহ, আপনার স্কাই হয় সব। তখন তো আমাদের সমাজে প্রথম দিকে আমি বললাম না, শাড়ি দিয়ে আমরা চৌকি টুকি আইনা ইয়ে করতাম, চেয়ার টেবিল বাসার থেকে আইনা এখন তো পুরা আপনার স্টেজ আইনা করা হতো, রেডিমেড এখন এবং সবকিছু। মানুষ কেমন থাকতো এই নাটকগুলা? কেমন মানুষ দেখতো? যে যে মানুষ কি পরিবার মানুষ থাকতো এই নাটকগুলা দেখায়? দর্শক কেমন হতো? মানুষ, দর্শক তো পুরা থাকতো, পুরা শেষ পর্যন্ত একেবারে খোয়া পড়তো, তবুও তারা যাইতো না, পড়তো। আবার অনেকে প্যান্ডেল দিয়ে দিত। খোয়া ইয়েটা মোটামুটি ভালোই ছিল। নাটক নাটক শুরু হইতো কোন সময়? যে নাটক শুরু হইতো কটার সময়? নাটকটা শুরু হইতো? আহ, শুরুর তো ব্যাপারটা অন্যরকম হতো, কোনো সময় 8টায়, কোনো সময় 9টায়, কোনো শুরুর কোনো মা বাপ ছিল না, যে কোনো সময় আর হইতো। শেষ শেষ আর হইতো? শেষ হইতো রাত্রে 2টা 2:30টার সময়। পুরা বই তখন তো ছোট ছোট ছিল না, এখন তো ছোট ছোট ইয়ে হয়, নাটক হয়। আর আগে তো বড় বড় বই নাটক হইতো, বুঝছেন, বড় বড় এবং বই। আচ্ছা, আমার জানার বিষয় যেটা, আমার ভাই আপনার যে কাছ থেকে, এই যে অনেক দর্শক হইতো, আপনারা কি জি জি মাইক্রোফোন ব্যবহার করতেন নাকি না মাইক্রোফোন ব্যবহার করতেন না? যে না, অনেক দর্শক হইতো, এবং সবাই সুন্দরভাবে শেষ পর্যন্ত থাকতো এই কুয়াশার মধ্যে। আপনারা কি আপনারা কি মাইক ব্যবহার করতেন না মাইক ব্যবহার করতেন না? না, মাইক কোন কোন নাটকে মাইকও ব্যবহার হইতো, কোন কোন নাটকে এমনি হইতো, বুঝছেন। দর্শক মাইক বেশি যখন হয়ে গেলে মাইক মাইক, দর্শক বেশি হয়ে গেলে মাইক ব্যবহার হইতো। তো মাইকটা ঠিক স্কাইয়ের সাথে লাগানো থাকে, মাইক দেখা যেত না, বুঝছেন, মাইক দেখা যেত না, স্কাইয়ের সাথে বান্ধা থাকতো। তখন এই মাইক গুলো আপনাদেরকে কে সাপ্লাই দিতেন? কোন জায়গার থেকে আনতেন যে আপনারা? জি এই যে যে মাইক গুলা, যে মাইক কোন জায়গার থেকে আনতেন? ওই তো অনেক আছিল তো, তখন তো পারভিন মাইকা ছিল, রাজ্জাক মাইকা ছিল, তারপরে মুতাহির ইয়ে ছিল। নাটক মাইক তো অনেক জায়গায় ছিল তখন। আচ্ছা, আচ্ছা। পারভিন ছিল, মোশাররত এইগুলা ছিল। খরচ কেমন হতো আপনাদের সেই সময় একটা নাটক করতে গেলে? পাড়ার নাটকে তো 2,000 3,000 হয়ে যেত। আর এমনি আমাদের স্টেজে বড় নাটকে প্রায় 4-5 হাজার হয়ে যেত, কি আরো বেশি হতো। 4-5 হাজার লাগতো? আর পাড়ায় পাড়ায় তো 2-3 হাজারে হয়ে যেত, কেননা পাড়ায় তো সবাই এই যে হেল্প করতো নিজেদের। এই যে 4 থেকে 5 হাজার টাকা লাগতো আপনাদের, এইখান যে থেকে এই যে 4 থেকে 5 হাজার টাকা আপনাদের লাগতো, এটা তখনকার সময়ে বড় একটা অ্যামাউন্ট, তাই তো? অনেক বড় একটা অ্যামাউন্ট, 4 থেকে 5 হাজার টাকা। ওই তো ধরেন বড় অ্যামাউন্ট নিতাম, ওই যে ভিআইপি যারা ছিলেন, যেরকম নির্মল হুম, হুম। চৌধুরী, তারপরে প্রত্যুষেন, কেপি চৌধুরী, বড় বড় আমিনুর রহমান, আমিনুর রশিদ, ওদের কাছ থেকে নিতাম বড় বড়। আর পরে তো 10 টাকা 5 টাকা এগুলো তো ইয়ের থেকে নিতাম, বা মানুষের কাছ থেকে নিতাম। তো বড় এটা অ্যামাউন্ট কি গুলো টিকিট তাদের সিস্টেম কাছ, ছিল? না টিকিট টিকিট সিস্টেম ছিল ছিল? না। না, পরে আচ্ছা, টিকিট সিস্টেম হয়েছে, কিন্তু পয়লা তো নাটক ইয়ে ছিল না কোনো, এমনি। আচ্ছা। এখন যারা পৃষ্ঠপোষক যারা ছিলেন, ধরেন আমিনুর রশিদ চৌধুরী, জি নির্মল সেন, প্রচুর সেন, ওনাদের জি সম্পর্কে যদি একটু বলতেন ওনাদের সম্পর্কে, উনারা তো কে কি কেমন বলবো, ছিলেন? উনারা, উনি তো ছিলেনই তো প্রচু সেন বা ইয়ে জমিদার মানুষ, কেপি চৌধুরী জমিদার মানুষ। ওদের সাথে আমরা তো খুব একটা ইয়ে করতেন না, নাটকে মাঝে মধ্যে করতেন, বসতেন আমাদের সাথে, নাটকও করতেন, ইয়েও করতেন, এটা ছোট ছোট রোল করতেন ওনারা, বুঝছেন, সেক্রেটারি টেক্রেটারি এইগুলা। কেপি চৌধুরী, প্রচুর সেন, ওনাদের বাসা কোন জায়গায় ছিল?
কেপি চৌধুরী গোলাপগঞ্জের জমিদার। আচ্ছা, আর কেপি পচু চৌধুরী সেন? গোলাপ পচু সেন তো আপনার ওই যে এখন ডায়াবেটিস সেন্টার যেটা, এটা পচু সেনের বাড়ি, জিন্দাবাজার, পুরান লেন। আচ্ছা আচ্ছা। এটা আহ, আর নির্মল চৌধুরী সম্পর্কে একটু যে বলবেন কি? কে নির্মল চৌধুরী সম্পর্কে একটু নির্মল চৌধুরী নির্মল সম্পর্কে চৌধুরী তো বলবেন? নির্মল চৌধুরী তো নাটকও খুব উৎসাহ দিতেন এবং ইয়েও করতেন, খুব উৎসাহ দিতেন সবাইরে। এবং উনি এমন মানুষ ছিলেন যে আর কি নাম, রহমানের পা কেটে গেল, সবাই ধরলো এই নির্মল চৌধুরীকে সাহায্য করার জন্য। উনি সাহায্য করলেন তার প্রথম বইয়ে মিলন ছবিতে, পুরা সাহায্য করলেন। তারপরে এনা ইয়ে শিবুদা কইল, আপনি তো বাইরের মানুষে সাহায্য করেন, আমাদের খলিল ভাইরে করেন না কেন? খলিল সাহেব বলে, সে তোমারে বলছেন, এ আমারে বলুক আগে, তাইলে আমি তারে সাহায্য করব। সে তো বলে নাই, তুমি দালালি করো কেন? নিমল চৌধুরী বলছো। উনি খুব মাইডিয়ার মানুষ ছিলেন। উনারে কেন যে মারলো বুঝলাম না, ওই তো ঢাকায় মারছে ওই ইয়েদের হোটেল থেকে। খুবই ভালো, তার ভিতরে হিন্দু মুসলিম কোনো ইয়ে ছিল না। আমরা তো চলতাম ওনার সাথে, দেখতাম তো কোনো হিন্দু মুসলিম ছিল না। একবার আমার মনে আছে, আমার খুব পয়সার দরকার, তো আমি কয়, নিমুলদা আমারে 100 টাকা দিবেন, নিয়ে আমি আপনারে দিয়ে দেবো আবার। আচ্ছা ঠিক আছে, তার সেক্রেটারির কইছে দিয়া দাও আমার রে 100 টাকা। এরপরে পয়সা নিয়ে আমি একবার ইনবিলাফে ঢুকাইয়া ওনার হাতে দিছি। ধোয়ার সাথে সাথে আমার একটা চর মারলেন। চর মারে করে, বড় ভাইয়ে ছোট ভাইরে দিছে, এটা কি ফেরত দিবার জন্য? এত ইয়ে ছিলেন উনি, মাই ডিয়ার ছিলেন। কিন্তু কেন যে উনারে মারলো, এটাই তো সবচেয়ে দুঃখের ব্যাপার। আর আমাদের আমিনুর রশিদ চৌধুরী, যে আমিনুর রশিদ চৌধুরী সম্পর্কে একটু বলবেন কি? আমিনুর রশিদ চৌধুরী তো উনি তো বাগানেই থাকতেন, আর প্রায় তো বেশিরভাগই তো ড্রিঙ্ক করতেন, বাসায় করতেন। তো নজরুল জয়ন্তী আর রবীন্দ্র জয়ন্তী তখন তো পাকিস্তান আমলে বন্ধ ছিল, দিত না। তখন উনি ওনার বাসায় নজরুল সঙ্গীত আর রবীন্দ্রসঙ্গীত ইয়ে করলেন বাসায়, নজরুল জয়ন্তী আর ইয়ে করলেন বাসায়, ইয়ে করলেন। উনি খুব ইয়ে ছিলেন, সাপোর্টার ছিলেন নজরুলের আর ইয়ার। শেষ পর্যন্ত তো হইলই ওনার বাসায়, প্যান্ডেল গাইরা ইয়ে করে নাটক ইয়ে নজরুলের ইয়ে হইলো। নজরুলের আবার ঝিলিমিলি কারা যেন, ঝিলিমিলিতে মেয়েরা পাঠ করলো, ইয়ে করলো। যাই হোক, উনি খুবই ইয়ে ছিলেন। তো বেশিরভাগই উনি ড্রিঙ্ক করতেন, তো এর জন্য একটু ইয়ে। আপনার ইয়ে কি, ওই যে আপনাদের সময় যারা অভিনয় করতেন, জি এদের মধ্যে এদের মধ্যে যে আপনাদের একটা বন্ধুত্ব ছিল এবং মজার মজার স্মৃতি নিশ্চয়ই আছে। যে আপনারা যারা অভিনয় করতেন, আপনারা যারা যে অভিনয় করতেন, আপনাদের যে আপনারা যারা অভিনয় করতেন, পরিচালনা করতেন, আপনাদের জি অনেক মজার মজার স্মৃতি নিশ্চয়ই আছে। জি 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 এমন নাটক করতে গিয়ে এমন কোন মজার স্মৃতি কি আপনার মনে পড়ছে? জি অনেক কিছু মনে হয়, কিন্তু এখন ঠিক স্মরণে আসতেছে না। এগুলো তো বাই দা বাই একটা ইয়ে করছো। একবার তো ময়না না কে আমার লাইফ ইয়েতে উঠেছিল ধারাবাহিক ইয়েতে, ডাক বাংলা ইয়েতে, ধারাবাহিক, হ্যাঁ সবুজ সিলেট, হ্যাঁ সবুজ সিলেটে ধারাবাহিক ভাবে ইয়ে দিছিল আমার সম্বন্ধে বা আমাদের সময়কার। আপনাদের সময়কার কার কার সাথে আপনার যোগাযোগ আছে এখন? যে কে কোথায় আপনাদের সময়কার কার কার সাথে আপনার যোগাযোগ আছে, বা কে কোথায় আছেন কি আপনি জানেন? না, এখন তো আমি মোটেই যোগাযোগ নাই কেউর সাথে। বাবুলদার সাথে তো আমার ইয়ে নাই। একদিন আমার ওয়াইফে একটা বই লেখছিল, আহ, ইয়ে আহ, স্মৃতিতে ঘেরা তুমি, এই বইটা আবার, হ্যাঁ হ্যাঁ জি জি। এইটা ওই বাবুলদা ইয়ে করছিল,
প্রুফ দেখছিল, উনি আবার ওই বইয়ে সাহায্য করছিল। আচ্ছা। হ্যাঁ, প্রচ্ছদ টচ্ছদ এগুলাতে। বাবুলদা, বাবুল ভাই। বা- তো উনি, হ্যাঁ। হ্যাঁ, আমার ওয়াইফও তো এই লাইনে ইয়ে করতো, কবিতা টবিতা লিখতো, বা এখনো লেখে, কিন্তু ছাপায় না, অনেক পয়সা লাগে তো, বুঝছেন, এর জন্য আর ইয়ে করেনি। না, এটা জানি, এটা বাবুল ভাই সাথে আপনার যোগাযোগ আছে। যে হেমচন্দ্র ভট্টাচার্য সম্পর্কে আপনি একটু বলবেন কি? হেমচন্দ্র হেমচন্দ্র, ভট্টাচার্য বাবুল। ওই তো বাবুলদা, ওনার সাথে এমনি আমার কোনো ইয়ে ছিল না, নাটক টাটকের সাথে খুব একটা জড়িত ছিল না। উনি আমার নাটক দেখতেন, কিন্তু উনার নাটকে আমি কোনো সময় পাঠ করি না। উনি তো একটা না দুইটা নাটক করছেন উনি, আজ্ঞা পাড়ায় করতেন পূজার সময়। আর উনি তো খুব একটা নাটক করেন নাই, হেমচন্দ্র, বুঝছেন নি? উনি ওই একটা বোধহয় বিসর্জন করছিলেন, আর একটা কি একটা ওইরকম পাড়ায় করতেন। ওনার নাটক বেশি নাই, এমনি অর্গানাইজে আপনাদের ছিলেন। আপনাদের জি জি, যে, আপনাদের ঠিক পরে পরে যে আপনাদের আহ আপনাদের পরে পরে কারা কারা এসেছিলেন নাটকে? ওই তো, বা ইয়ে ময়না, তারপরে আপনার এই বিদ্যুৎ কর, তারপরে এরা তো প্রমিনেন্ট হয়ে গেল তখন, এরা ভালো নাম করছে, ময়না, তারপরে বিদ্যুৎ কর, আরো কে কে ছিল যেন, এরা খুব নাম করছে। এবং ইয়ে, ওনাদের সাথে কাজ করেছেন ভবতোষ রায় বর্মন, রানা, যে রানা দত্ত আসতেন। ভবতোষ রায় রানা, বর্মন, রানা। হ্যাঁ হ্যাঁ। রানা, রানার সাথে তো ওই একটা বই করছি, ওই পাগলা গারদ। আর তো রানার সাথে এর কোনো আগে বই অভিনয়। করি। যে, আচ্ছা। আর ময়নাবাইয়ের সাথে কি কাজ করেছেন আপনি, নিজামুদ্দিন লস্কর ময়নার সাথে? ওই তো উনি তো একটা না দুইটা বই করছেন ওনার সাথে। তো উনি তো পাগলা গারদে পরিচালনাই করছেন, লেখছিলেনও এবং জি। পরিচালনাও করছিলেন। এরও আগে করেছেন কিনা কাজ আপনারা, এর আগে একসাথে, নতুন পুরাতন মিলে? জি, এর আগে আপনি কি কাজ করেছেন আপনাদের পরবর্তী প্রজন্মের সাথে? না, ওই তো পাগলা গারদের মিশ্রণ ছিল। আর তো এরা, আর আচ্ছা। তো কোনো বইয়ে ইয়ে নাই। আমি তো সরে গেলাম, আর তো নাটকই করতাম না, সরে গেলাম। লাস্ট আমার পাগলা গারদ, এরপরে তো আর কোনো নাটকই করি নাই। তারা তো আপনি আমারে সরে গেলেন সংযোজন, কেন? সরে গেলাম, ভালো লাগে না এগুলা এখন। আর কিছু ইয়েতে, নাটক লাইনে কিছুটা ইয়ে ঢুকে গেছিল, দুর্নীতি, অনেকটা দুর্নীতি, হিংসা ঢুকে গেছিল। এই আমি আর ইয়ে করি নাই, এই হিংসাটা ঢুকে দুর্নীতি গেছিল। এবং হিংসা দুর্নীতিটা কবে থেকে ঢোকা শুরু হলো বলে আপনার মনে হয়? ওই তো লিবারেশনের পর থেকে, আচ্ছা। লিবারেশনের পর থেকে। তখন আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনি এখানে আর থাকবেন না, এই তো? না, আমি থাকলাম না, আমার ভালো লাগলো না এগুলা। কই খামোখা একটা ইয়ে হবে, দুর্নাম হবে, ইয়ে হবে। তো কাজেই আমি সরে যাই। সরে গেলে তোমরা তোমরা ইচ্ছা মতো করো। আরো অনেক ব্যাপার এই আছে, এগুলো সংকট বলা গুলো যায় না। তৈরি হলো। আচ্ছা। যে, আচ্ছা, ঠিক আছে, বুঝতে, হ্যাঁ, বলা যাবে না। না, তারপরে এই এই যে সংকট গুলো আপনি বললেন যে আপনার মতো একজন মানুষ এখান থেকে আপনি চলে গেলেন, মানে একটা যে অভিমান করে, এই যে সংকটটা, এই সংকট থেকে আসলে আমাদের উত্তরণটা কিভাবে সম্ভব বলে আপনার মনে হয়? না, এই এটা হিংসা তো বিদ্বেষ কিভাবে আমরা না, পরে দিয়ে আস্তে আস্তে হয়েছে, এখনো তো আছে, ভিতরে ভিতরে এখনো আছে। তখন কিন্তু খুব বেশি ঢুকে গেছিল, গ্রুপিং হয়ে গেছিল, বুঝছেন, গ্রুপিং হয়ে গেছিল পুরা। এক এক দলে এক একটা হিংসা, ঢাকায় যেরকম গ্রুপিং হয়, ঠিক ওই রকম গ্রুপিং হয়ে গেছিল। ওই শেষে আমি এর জন্য বাদ দিয়ে দিছি, বলে না আর নাটক করব না। ওই লাস্টে দিয়ে পুরানো এদের নিয়ে ময়না করলো, মানে ইয়ে, কামরান সাহেব ময়নারে দিয়ে করাইলো এই পাগলা গারদ। আচ্ছা। বেশ। বাবুল ভাই জানতে চেয়েছে যে বাবুল ভাই জানতে চেয়েছেন হেমচন্দ্র ভট্টাচার্যের কাকা হিরণময় ভট্টাচার্য সম্পর্কে। জি, উনি তো বেশ ভালো মানুষ ছিলেন,
হিরণময় ভট্টাচার্য, অনেক নাটক করছি ওনার সাথে। আমার ফাদারের পাঠ করছে, আবার ইয়ে করছে, ওই যে চোর বইয়ে উনি আমার ফাদার ছিলেন। আর ইয়ে ছিলেন রানী সরকার ছিলেন আমার মা। আর আসল মা ছিলেন মায়া 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 হোসেন, আনোয়ার হোসেনের ওয়াইফ। মায়া হোসেন বোধ হয়, আমি কি যাক, আনোয়ার হোসেনের ওয়াইফ, অভিনেতা আনোয়ারের ওয়াইফ। তারপরে অনেকেই করছে মিনতি দিয়ে। তারপরে আবার ইয়ে করলো জিজ্ঞাসা বইয়ে তো মিনতি দিয়ে করলো। খুব ভালো অভিনেতা, কিন্তু বয়সে আমার চেয়ে বড় ছিল। যদিও আমি ওনার সাথে হাজবেন্ডের পাঠ করছি, কিন্তু উনি আমার চেয়ে ভালো অভিনয় করছেন। কিন্তু আমিও করছি ওনার সাথে প্রতি ইয়ে করে, কিন্তু ওনার বয়স ছিল আমার চেয়ে বেশি। ঢাকা থেকে কে কে আসতেন তখন অভিনয় করার জন্য? যে মায়া সরকার, ঢাকা থেকে কে কে আসতেন অভিনয় করার জন্য? ঢাকার থেকে তো আমার জানা মতো তো কেউ আসে নাই। এমনি আবার আসতেন, ওই যে আমাদের সিলেট থেকে বদলি হয়ে ঢাকায় গেছেন, ঢাকার থেকে আবার আসতেন, এরকম অনেকেই আছে। জহুর টহুর এরা মারা গেছে তো, জহুর মারা না, গেছে নাটক ওই যে করতে। আপনি বললেন রানী সরকার, মায়া হাজারিকা, হ্যাঁ হ্যাঁ মায়া হ্যাঁ হাজারিকা, হ্যাঁ, হ্যাঁ 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 ওনারা তো আসতেন, হ্যাঁ। ওনারা 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 সিলেটে আসতেন, তাই তো? ওনারা সিলেটে আসতেন, অনেকেই আইছে, খালি উনি না। ঝর্ণা বসাক আইছে, তারপরে আপনার আনোয়ারা বেগম আইছে, তার সবাই আইছে। এরা তো নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, ইয়ে আমরা তো শুনতে পাচ্ছি না। এমেচার না। জি, জি শুন, জি প্লিজ। জি, আমার ভাই, আপনি কি শুনছেন আমাকে? আমি আপনাকে শুনছি না। আপনার আপনার ওখানে মিউট আছে, আপনার এটা ওখানে মিউট আছে, আনমিউট করতে হবে। ওখানে হাত লেগে মিউট হয়ে গেছে, এটাকে আনমিউট করতে হবে। জি, জি, এইবার এখন ঠিক আছে, এখন শুনে এইবার। যায়? আচ্ছা, জি, জি, এখন শোনা যায়। ঠিক আছে। ওই যে আচ্ছা। আসতেন আপনার ঝর্ণা বসাক, রানী সরকার, ওনারা যে আসতেন, আপনি জি, বলছেন যে ওনারা ওনারা আসতেন, ওনাদেরকে একটা সম্মান দেওয়া লাগতো, তাই তো? হ্যাঁ দেওয়া লাগতো তাদের। সবাই আইছে, কেউ এমন বাদ নাই যে ভালো ভালো আর্টিস্ট সব, রহিমা খালা, তারপরে আপনার আনোয়ারা বেগম, তারপরে আবার সবাই আইছে। রানী সরকার তো দুই তিনবার আইছে। তারপরে সেই সময়, আহ সেই সময় সম্মানীটা আপনার কি পরিমাণ দিতেন? ওই সময় তো তারা কম নিত, 500, 1000 এরকম, বুঝে বুঝে, আর্টিস্ট বুঝে বুঝে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা আমার ভাই, আমাদের মোটামুটি আমরা 1 ঘন্টা হয়ে গেছে। জি, এখন আপনি কি আরো কিছু বলবেন যা আপনার বলা হয়নি এখনো? আমার তো টুকটাক তো আমি বলে ফেলছি। এখন আপনি কোয়েশ্চেন করেন যদি, তাইলে উত্তর দেবো। না, না, এমনি তো যদি সবই বলা যদি লাগে। জি, জি, ধন্যবাদ। না, তারপর যদি আপনার যদি কিছু বলার থাকে, নতুন কিছু, না, আর এমন তো কিছু বলার জাতীয়। তো কিছু নাই। আমি তো যা বলার বলে ফেলছি, জুমলা ভাবে বলে ফেলছি, বুঝছেন? একেবারে জুমলা একেবারে আহ, ইয়ে করে বলে ফেলছি, সব মিলাইয়ে আচ্ছা, বলে ফেলছি। আমার খুব আগ্রহের জায়গা একটা আছে, সেটা হচ্ছে যে আপনি
সিনেমা করতে গেলেন, দীর্ঘদিন ওটা তো আপনি ওইখানে। ওটা তো আমার এইখানে কপালের দোষ। এইখানে ধর একটা কারণ আপনি বললেন যে ফাইন্যান্সিয়াল বিষয়, এর জি। বাইরে কি আর কিছু ছিল, বা আপনি কেন গেলেন সিনেমাই কেন না, আপনাকে করতে হবে? যোগটা না, কেন কেন সিনে ছিল? না, ওই ঝোঁকটা ছিল। আমি তো ছোট থেকেই মানে এই লাইনে যাওয়ার কথা। বড় ভাই তো খলিল সাহেব তো হঠাৎ ঢুকে গেছে, বুঝছেন। আমি তো আহ, আমার অ্যাম্বিশনই ছিল নাটক। কেননা আমি ক্লাস 7-এ থাকতে অভিনয় করছি, দেখতে গেছিলাম ইয়ের এই এই কি নাম বলে, না, ইউসুফ, ইউসুফ খান মানে আহ, ইয়ে কি তার নাম, ইউসুফ খানের ভালো নাম কিয়া ইউসুফ খান ছিল। আর এমনি কি নাম ছিল, আচ্ছা যাই হোক, ওনার অভিনয় দেখে আমি পয়লা ঝোঁক উঠলো যে না, আমিও অভিনয় করব। এরপরে উত্তম কুমার দিলীপ সব, দিলীপ কুমার। দিলীপ কুমারের অভিনয় দেখে ইনসানিয়াত বইটা দেখছিলাম। আর ওই আমার ঝোঁক উঠে গেছে যে না, আমি সিনেমায় পাঠ করব। আর উনারে নকল করতাম, উত্তম কুমারের নকল করতাম। ওই আস্তে আস্তে মানে আমার ঝোঁক বাড়লো সিনেমার দিকে। আর উনি ক্লাস 7 থেকেই মানে আমার ঝোঁক। এরপরে আমি যাব যাব যাব, কিন্তু বড় ভাই হঠাৎ করে চলে গেলেন। আচ্ছা যাই হোক, আচ্ছা আর যে ইউসুফ আলম খান জি, ইউসুফ খান ইয়ের আহ, আমার বাগিনার নাম। আসলে আন্তর্জাতিক আন্তর্জালের জালিয়াতি। যে আহ আমরা, জি জি জি, নেটে খুব সমস্যা আহ, হচ্ছে এখন। আপনি এই যে ইউসুফ খান মানে দিলীপ কুমারকে দেখে উৎসাহিত হলেন, উত্তম কুমারকে কুমারকে আপনি অনুকরণ করতেন। জি এখন জি কি জি এই দিলীপ দিলীপ কুমারের কোন সংলাপ কি আপনার মনে আছে যেটা আপনি অনুসরণ না, করতেন, বা উত্তম এখন আমার কুমারের মতো? মোটেই এখন আমার মনে নাই এগুলা। যদিও বা আমি মনে তারে নাই না? উৎসাহ পাইছি উনার দিক দিয়ে। আচ্ছা, আমার জন্য আপনারা একটু দোয়া করবেন। আমার শরীর কিন্তু খুব একটা ভালো না, বুঝছেন। কোন সময় যায় আপনাদের ছেড়ে চলে যাব ঠিক নাই, না, কিন্তু আমার অবশ্যই জন্য আমরা দোয়া করবেন। অবশ্যই দোয়া করি আপনার জন্য, এবং আপনি জি। দীর্ঘায়ু হুম, পাবেন সেটা আমাদের বিশ্বাস। জি। অবশ্যই আপনি দীর্ঘজীবী হবেন। আহ, আমরা আসলে আলোচনাটা শেষ পর্যায়ে, আজকের মতো শেষ পর্যায়ে চলে যাব। আমি যাওয়ার জি আগে আমি যেটা আপনার কাছ থেকে শুনতে চাই, আমাদের শ্রদ্ধেয় খলিলুল্লাহ খান সম্পর্কে একটু জানতে চাই। জি গৌতম ভট্টাচার্য লিখেছেন ভারত থেকে, জি অথবা যন্ত্রের যন্ত্রণা, অন্তর্জালের জালিয়াতি। এখানে নজরুল ইসলাম মঞ্জুর লিখেছেন আমন ভাই কোন কোন সিনেমায় অভিনয় করেছেন। গৌতম ভট্টাচার্য লিখেছেন নেট নট। বাবুল আহমদ লিখেছেন ঝর্ণা বর্ষাক মানে নায়িকা শবনম। জি প্রদীপেন্দ্র লিখেছেন আরে হিংসা বিদ্বেষ অপছন্দ করতেন। বাবুল জি আহমদ লিখেছেন হেমচন্দ্রের কাকা হিরণময় ভট্টাচার্য। বাবুল আহমদ জি আবারও লিখেছেন বাবুল ভাই মানে আমি মামা, মানে বাবুল ভাই মানে আমি জি মামা আর কি, আপনি ভাই বলছেন, জি জি বলছিলেন, জি বলছে মামা আমি, আমি বাবুল। জি এখন হ্যাঁ, আমি আহ, গৌতম ভট্টাচার্য আবার লিখেছেন যেতে পারেন কিন্তু কেন যাবেন, কেন আপনি যাবেন, আপনি থাকবেন উনি বলছেন। আচ্ছা, আমি শ্রদ্ধেয় আহ খলিলুল্লাহ খান সম্পর্কে একটু জানতে চাই। খুব ছোটবেলার থেকে আমরা ওনাকে দেখে আসছি সিনেমায়, জি এবং জি। এই আলোচনার ভিতর দিয়ে যদি আপনাকে যোগ করার আর না থাকে তাহলে আজকের মতো আপনাকে আমরা শুভরাত্রি বলবো। আপনি কি বলবেন আচ্ছা, ওনার সম্পর্কে একটু? কি কি জানতে চান ওনার সম্বন্ধে? ওনার সম্বন্ধে তো অনেক ওনার কিছুই সম্পর্কে আছে। এইটাই, ওনার অভিনয়, অভিনয়ে আসা, অভিনয় করা, ওনার ওনাকে দেখলে আমাদের ভয় করতো, রাশভারী মানুষ। আহ, এই যে জি। কিন্তু ব্যক্তি জীবনে কেমন ছিলেন আহ, এইগুলা।
উনি ক্লাস 8-এ থাকতে একটা নাটক করছিলেন ইয়েতে গভর্নমেন্ট স্কুলে। ওই নাটকটা খুব ভালো হয়েছিল। এরপরে উনি আর একটা নাটক করছিলেন, ওইটাও ভালো ছিল। এরপরে ইয়ে করলেন মাসুদ সাহেব, পরিচালক মাসুদ সাহেব। উনি খলিল সাহেবকে বললেন, খলিল, আমি রেলওয়ের একটা আমার ইয়ে রয়েছে, একটা কন্ট্রাক্ট আছে, যদিও আমি ওইটা পাশ করি বা ওইটা পাই, তাইলে তোমারে নিয়ে আমি একটা নাটক করব, একটা ছবি করব। ওই উনার কথা রাখছেন উনি। লাস্টে দিয়ে উনি ইয়ে করলেন, ও পাইলেন। পাওয়ার পরে উনি ইয়ে করলেন, পাওয়ার পরে উনি আহ ছবি করলেন। কিন্তু ছবি তখন করার পথে সোনার কাজল বই করলেন। সোনার কাজলটা খুব একটা হিট হয় নাই, কিন্তু তবুও হয়েছে মোটামুটি। এরপরে উনি আর একটা বই করতে চাইছিলেন, কি নাম ওটার, উর্দু বই ওইটা, প্রীত নাঞ্জের না জানে রীত ওইটা। এরপরে উনারে আহ নজরুল সাহেব আর ইয়ে বললেন যে আপনি এক কাজ করেন, যে আহ, আনোয়ার ইয়ে শবনম আর রহমান তো খুব হিট করছে, হ্যাঁ, আপনি আহ, খলিল ভাইরে সরাইয়ে আপনি ইয়ে দিয়ে দেন, রহমান রে দিয়ে দেন, আর খলিল সাহেবরে দিয়ে দেন একটা বাগানের ম্যানেজার হিসাবে। তো উনি ঠিকই আহ, রাজি হয়ে গেছেন, বড় ভাই খলিল সাহেব। এরপরে উনি সিলেট আসলেন, ইয়ে করলেন। এরপরে রহমানের অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তখন আর ওই উনি আবার অভিনয় করলেন ওই নায়ক হিসাবে। তবে নজরুল সাহেব বা অন্যান্য, হারুন সাহেব বললেন এটা চেঞ্জ করার জন্য, বললেন না, আমি আর কেউ চেঞ্জ করব না, আপনাদের কথা অনুযায়ী আমি খলিল সাহেবকে চেঞ্জ করে রহমান রে নিয়েছিলাম, আমি আর কেউ ইয়ে করব না। এই হইল ওনার বক্তব্য। শেষ পর্যন্ত অভিনয় করলেন, মোটামুটি হয়েছে একরকম, কিন্তু পরে দিয়া ওনার ভাত ভাতে মারা হিরো হয়ে গেলেন। আচ্ছা, এরপরে উনি আহ, সঙ্গম বই করলেন জহির রায়নের, ওইটা হিট করছে খুব। এরপরে আস্তে আস্তে উনি অনেক বইয়ে মানে ইয়ে করছেন, অভিনয় করছেন। এই হলো ওনার সিনেমা জগতের খবর। আচ্ছা, এমনিতে সিনেমায় সবসময় আমরা ওনাকে দেখেছি খুব রাশভারী। উনি কি জি এমনিতে জি, রাশভারী মানুষ ছিলেন? না না, খুব ফুর্তিবাজ ছিলেন। আর সবচেয়ে বড় কথা হলো, সবচেয়ে শিবুদার মুখে বা অন্যের মুখে শুনছি যে সিনেমা জগতে সবাই মদ খায়, কিন্তু উনি কোনোদিন মদে টাচ করেন নাই মদ। তো শিবুদাও বলতো বা অন্যান্য এরাও বলতো, বলে এমন এক খলিল সাহেব যে কোনোদিন মদের আড্ডায় থাকতো কিন্তু মদ টাচ করতো না, বুঝছেন, এইরকম শিবুদার মানুষ উনি তো খুব ছিল। ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। হ্যাঁ হ্যাঁ, শিবুদার ঘনিষ্ঠ উনি তো খুব বন্ধু ছিল। খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। হ্যাঁ হ্যাঁ। আমরা আমাদের তো উনি, সৌভাগ্য যে আপনাদেরকে আমরা জি। জি, দোয়া করবেন আমাদের জন্য, বুঝছেন, আমারও তো শরীর ভালো না। আর সব দিক দিয়ে আমি মরা, আর্থিক, হুম, মানসিক বা সব দিক দিয়েই, মানে আমার তো কোনো ইয়া নাই, স্টেশন নাই, বুঝছেন, কে আপনি কোন সব থেকে সময় কি ভালো আছেন। আপনি কেমন। সবচেয়ে ভালো আছেন, এই আনন্দে আছেন, নিরাপদে আছেন, সব মিলিয়ে ভালো আছেন। আমরা আশা করি আবার আছে আপনি নাটকে ফিরে আসবেন। জি, না, আবার আপনি নাটক নাটক করার, করবেন। নাটক করার মতো আমরা আমার আবার ইয়ে নাই। নাটক করার মতো আমার ব্রেইনও নাই আর হার্টও নাই। হার্টে তো শক্তি লাগে, হার্টও নাই, সব ঠিক হয়ে যাবে। ব্রেইনও নেই। করোনা শেষ হোক, আমরা করোনা শেষ হোক, আমরা সবাই মিলে আবার নাটক করবো। আপনার আহ, যে অনেক জি কষ্ট করলেন, অনেক কিছু আমরা জানলাম আজকে আপনার কাছ থেকে। আশা জি করি আপনার সাথে আবারও আমরা বসবো, আবারও জি কথা হবে। জি নিরাপদ থাকবেন, আমাদের জন্য দোয়া জি, করবেন। দোয়া, আর যদি আপনি আমার ঠিক জন্য দোয়া যে করবেন। আপনি, জি জি, তো আজকের হ্যাঁ, মতো শুভরাত্রি। ভালো থাকবেন, খুব শুভরাত্রি। ভালো। আচ্ছা, খুব ভালো, খোদা হাফিজ।